লিগ ফেজের শেষ ম্যাচ ডে যখন একই সময়ে ম্যাচ শুরু হবে সব মিলে 18টা। এখন কোন ম্যাচ রেখে আপনি কোন ম্যাচ দেখবেন এটা আমি জানি না, এটা একেবারেই আপনার ব্যক্তিগত প্রেফারেন্স। কিন্তু এইখানে কয়েকটা ম্যাচের দিকে আপনার আলাদা করে নজর রাখতেই হবে, আপনি যেই ম্যাচেই নজর রাখেন না কেন। কারণ চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ড শেষেই আমরা বুঝতে পারবো যে কোন দলগুলো রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে আর কোন দলগুলো চলে যাবে প্লে অফে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আর্সেনাল আর বায়ার্ন মিউনিখ অর্থাৎ পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বর দল তারা রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে গেছে, এটুকু আমরা নিশ্চিত। রাউন্ড অফ 16 বা প্লে অফ এটা যাদের নিশ্চিত হয়েছে, রাউন্ড অফ 16 নয়, প্লে অফ যাদের নিশ্চিত হয়েছে তারা কারা? তারা হচ্ছে আতালান্তা, বার্সেলোনা, চেলসি, ইন্টার মিলান, ইউভেন্টাস, লিভারপুল, ম্যান সিটি, নিউক্যাসল, পিএসজি, রিয়াল মাদ্রিদ, স্পোর্টিং সিপি এবং টটেনহ্যাম হটস্পার। আর বাদ পড়ে গেছে 4টা দল। এখন এই যে প্লে অফ যাদের নিশ্চিত হয়েছে এখান থেকে দলগুলো তারা আসলে বড় দলগুলো, যেমন রিয়াল মাদ্রিদ হয়তো আমরা দিন শেষে দেখবো টপ 8-এই তারা থাকছে। বার্সেলোনার লড়াইটা টপ 8-এ থাকার লড়াই, এই কারণে এই সপ্তাহে বার্সেলোনা ম্যাচটার গুরুত্ব আরো বেশি। এই ব্যাপারগুলো কি আর একটু পরিষ্কার হবে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি তাহলে? Mr. Noodles, amazing taste. কারণ পয়েন্ট টেবিলে প্রথম যে 8টা দল থাকবে শেষ পর্যন্ত এই লাস্ট ম্যাচ ডে 8 পর্যন্ত, তারাই আসলে ডিরেক্টলি এক পা দিয়ে রাখবে রাউন্ড অফ 16-এ, এবং বাকি যে 8টা দল নিশ্চিত হবে তাদের জন্যই আসলে পরের পার্টগুলো আপনার দরকার, অর্থাৎ 9 থেকে 24 ওই পর্যন্ত সিরিয়ালটাও দরকার। এইখানে যদি আপনার ধরেন রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, তাদের মোটামুটি একটা স্টেপ তারা দিয়ে রেখেছে। কিন্তু এই লাস্ট ম্যাচ ডের ইকুয়েশনগুলো কেন গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য? কারণ পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তারা 9 নম্বর পজিশনে রয়েছে, এবং আপনি যখন দেখবেন পয়েন্ট টেবিলে এই যে আপনার 8 থেকে 9, 16 পর্যন্ত দলগুলোর ডিফারেন্সটা দেখেন আপনি, মাত্র হচ্ছে 2 পয়েন্ট। ইনফ্যাক্ট আপনার বার্সেলোনার আগে যে পয়েন্ট টেবিলে পিএসজি রয়েছে এবং নিউক্যাসল রয়েছে তাদেরও কিন্তু একই সমান সংখ্যক পয়েন্ট এই জায়গাটায় রয়েছে। সুতরাং লাস্ট ম্যাচ ডেটা এই কারণে ইম্পর্টেন্ট, আপনি চাইবেনই টপ 8টা সিকিউর করতে, তাহলে আপনি 2টা ম্যাচ কম খেলবেন। আবার গোল ব্যবধান যখন আমরা দেখছি, এর আগের পাতাতে আমরা দেখেছি যে গোল ব্যবধান একেবারে আঁটোসাঁটো, একজনের গোল ব্যবধানের সঙ্গে আরেকজনের গোল ব্যবধানও মিলে যাচ্ছে। পয়েন্ট তো মিলছেই, তার সঙ্গে ওসবও মিলে যাচ্ছে। এখানে আবার র্যাঙ্কিং এর একটা হিসাব আছে যে যদি পয়েন্ট এবং গোল ব্যবধান দুটোই সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, যে দল বেশি গোল করেছে হেড টু হেডের ব্যাপার অনেক পরে গিয়ে থাকবে, এই সব ব্যাপার স্যাপার দিয়ে সব মীমাংসাটুকু হবে। তো মীমাংসা করার আগে একটু ম্যাচগুলো কি সেটা জেনে নেওয়া দরকার, কারণ কার কার ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে, যে 18 ম্যাচের ফিক্সচার মহা গুরুত্বপূর্ণ এবং মহা সমারোহে যে ম্যাচগুলো একই সঙ্গে চলবে। মোনাকো ভার্সেস ইউভেন্টাস। ইউভেন্টাস যদি টপ 8-এ ঢুকতে চায় ব্যাপারটা একটু কঠিন মনে হতে পারে এখন, সেটার জন্য তাদেরকে মোনাকোকে হারাতে হবে এবং বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। আর্সেনাল তারা কাইরাতকে হারালে শতভাগ জয় নিয়ে শেষ করতে পারবে এই লিগ ফেজটা। অ্যাথলেটিক বিলবাও তাদের ম্যাচ পড়েছে স্পোর্টিং সিপির বিপক্ষে, যে বিলবাও এখন পয়েন্ট টেবিলে টপ 24-এর ভেতরে অবস্থান করছে। স্পোর্টিং সিপিকে হারাতে পারলে তারাও প্লে অফটা নিশ্চিত করবে। আথলেটিকো মাদ্রিদ আর বোদো গ্লিম্ট, এখানেও আরো একটা ম্যাচ রয়েছে। তবে বার্সেলোনা ম্যাচ নিয়ে বোধহয় একটু আলাদা করে কথা বলার প্রয়োজন আছে। বার্সেলোনা ভার্সেস কোপেনহেগেন। বার্সেলোনাকে শুধুমাত্র জিতলেই হচ্ছে না, বার্সেলোনাকে একটু বড় ব্যবধানেও বোধহয় জয়টুকু নিশ্চিত করতে হবে। আপনার পয়েন্টের ডিফারেন্সটা আসলে সমান, এবং গোল ডিফারেন্সের দিক থেকে বার্সেলোনা চাইবে হচ্ছে গিয়ে আপনার বাকিদের ক্রস করতে। এই দিক থেকে আপনি পরের কার্ডটা যখন আমরা দেখব তখন কিন্তু আপনি দেখবেন বার্সেলোনার সাথে যখন হচ্ছে পিএসজি আছে 1 পয়েন্ট নিয়ে, বার্সেলোনার সাথে নিউক্যাসল আছে 1 পয়েন্ট নিয়ে, ওই দুইজনের কিন্তু আবার ভার্সেস ম্যাচ রয়েছে। সুতরাং বার্সেলোনা যদি হচ্ছে গিয়ে তাদের এই রাউন্ডের ম্যাচটা তারা জিততে পারে নিজেদের মাঠে খেলা, তখন হচ্ছে আপনার বার্সেলোনা সেই সুবিধাটা হবে টপ 8-এর জায়গাটা আসলে নিশ্চিত করার। মানে বার্সেলোনা তো আছে 9 নম্বরে, ঠিক ওপরে আছে নিউক্যাসল আর পিএসজি, যে দুই দলের পয়েন্ট সমান। আর বার্সেলোনার পয়েন্টও তাই। বার্সেলোনা যদি এখানে জিতে যেতে পারে এবং ওই ম্যাচের একটা ফল তো বের হবে বলে আমরা প্রত্যাশা করি, ওই ম্যাচে হয় 3 বা ড্র, যে কোনো একটা কিছু তো আসলেই হবে। তো সেখানে বার্সেলোনা যাতে ঢুকে যেতে পারে সেটাই তাদের পরিকল্পনা। আবার এই টপ 8-এ ঢুকতে চাইবে ইন্টার মিলানো, যারা এই মুহূর্তে টপ 8-এ নাই, কিন্তু তাদের শেষ ম্যাচটা পড়েছে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে, যে ইন্টার মিলান আর্সেনালের কাছে হেরেছে। ইন্টারের অবশ্য প্লে অফটুকু নিশ্চিত হয়ে গেছে, কিন্তু তারা চাইবে এই জায়গায় ম্যাচটা বের করে আনতে। বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ, আরেকটা ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদ জানে যে ড্র করলে শুড বি এনাফ বেনফিকার সঙ্গে, বরং ওই ম্যাচে বোধহয় অনেক বেশি কথাবার্তা হবে দুই কোচের লড়াই নিয়ে, মানে একজন গুরু আর একজন শিষ্য, একজন আলভারো মোরাতা আর অন্য পাশে বেনফিকার কোচ যেন কে,
আলভারো আরবেলোয়া, সরি আরবেলো, দুঃখিত আলভারো আরবেলোয়া। হ্যাঁ, আর অন্য পাশের কোচটা জানি কি, বেনফিকার বসের নাম কি? মরিনিও। জোসে মরিনিও, মানে এক পাশে জোসে মরিনিও, এক পাশে আরবেলোয়া, বেনফিকা, রিয়াল মাদ্রিদ। এবং মরিনিওর ক্ষেত্রেও আপনি এটা চিন্তা করেন, রিয়াল মাদ্রিদের এগেইনস্টে হ্যাঁ। তিনি হচ্ছে প্রতিপক্ষের ডাগ আউটে হচ্ছে থাকছেন, ওই জায়গাতেও আপনার একটা ব্যাটেল আসলে হবে। তবে রিয়াল মাদ্রিদ লাস্ট রাউন্ডের জয়টা মনে হয় বিগ ডিফারেন্সের জয়টা রিয়াল মাদ্রিদকে স্লাইটলি এহেড রাখবে টপ 8-এ থাকার জন্য। ইন্টার মিলান কিন্তু আসলে একটা সময় আপনি ইন্টার মিলানকে টপ 4-এ খুঁজে পেয়েছেন, এবারে চ্যাম্পিয়ন্স লিগেই লাস্ট রাউন্ডে হার, শেষ দুইটা রাউন্ড মিলিয়ে ইন্টার মিলানের যে পারফরমেন্স সেটা কিন্তু ইন্টার মিলানকে একটু ট্রিকি একটা জায়গায় ফেলে দিয়েছে। তারা শেষ পর্যন্ত টপ 8-এ আপনার ফিনিশ করতে পারবে কিনা সেই ইকুয়েশনে। বরুসিয়া ডর্টমুন্ড টটেনহ্যাম হটস্পারের কাছে হেরেছে টটেনহ্যামের মাঠে গিয়ে, কিন্তু এই ম্যাচটা আবার বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে, নিজেদের মাঠে খেলা। ডর্টমুন্ডের মাঠ তো আবার একটা আলাদা পরীক্ষা, সেখানে ইন্টার মিলানের জয়টা প্রয়োজন। ইন্টার, ইউভেন্টাস এই দুটো দল যদি টপ 8 সিকিউর করতে চায় তাদেরকে জিততেই হবে এবং বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে। ইতালিয়ান ক্লাব নাপোলি, তারা আবার টপ 24-এ নাই। সেই নাপোলিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং যে কটা ম্যাচের দিকে আপনাকে আলাদা করে নজর রাখতে হবে সেটা হচ্ছে এই ফিক্সারের একেবারে শেষটা, নাপোলি ভার্সেস চেলসি। এই ম্যাচ নিয়ে আমরা একটু কথা বলবো, তবে ফিক্সারটা একটু দেখেই নেই। পিএসভি ভার্সেস বায়ার্ন মিউনিখ আর থ্রু। ম্যানচেস্টার সিটি গ্যালাতাসারে, ম্যান সিটি শেষ ম্যাচে বোদো গ্লিমটকে হারাতে পারলে কাজ তাদের হয়ে যেতে পারতো, কিন্তু তারা কাজ তো ঝুলিয়ে রেখেছে। দেখেন এই জায়গায় পিএসজি এবং ম্যানচেস্টার সিটি তাদের মোটামুটি আপনার প্লে অফ নিশ্চিত হয়ে গেছে, অর্থাৎ রাউন্ড অফ 16-এর প্লে অফ তারা খেলছে। এখন রাউন্ড অফ 16-এর ওই অ্যাডভান্টেজটা নিতে গেলে পিএসজি যেমন আজকে আপনার নিউক্যাসলকে হারাতে হবে, ম্যানচেস্টার সিটি যদি লাস্ট রাউন্ডে ওই বোদো গ্লিমটের কাছে না হারতো তাহলে তারা আরেকটু ওপরের পজিশনটা আপনার থাকতো, আপনি তাদের টপ 8-এর মধ্যেই খুঁজে পেতেন। সেটা যেহেতু হয়নি, ম্যানচেস্টার সিটির পরীক্ষাটাও কিন্তু এত সহজ হবে না, কারণ প্রতিপক্ষ যখন আপনার গ্যালাতাসারে। তবে গ্যালাতাসারে ওদের মাঠে গিয়ে খেলবে, ম্যান সিটির মাঠে গিয়ে। গ্যালাতাসারে ঘরে একরকম, বাইরে একরকম, সেখানে ম্যান সিটিকে কিছুটা আপনি এগিয়ে রাখতে পারেন। ইউএসজি আতালান্তা, যে আতালান্তা শেষ ম্যাচে হেরেছে, তাদের বিপক্ষে মুখোমুখি হবে ইউনিয়ন সেন্ট জেলুয়া। পাফোসের ম্যাচ আছে, ওই ম্যাচের দিকে অনেক নজর থাকবে আপনার, তাই না? ওই ম্যাচ তো আমি হচ্ছে ধরুন প্রেডিকশন দিতে গিয়ে হচ্ছে কি দিব, আচ্ছা মনের কথা শুনি। তো প্রেডিকশনের কথা বলে ভালো করেছেন, কারণ প্রেডিকশনটা আমাদের একটু দেখা প্রয়োজন আছে। মানে এই যে বিখ্যাত প্রেডিকশন আমরা শুরু করেছিলাম বা কুখ্যাত, তার শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি, এবং সেখানে লিডার বোর্ডের কি অবস্থা সেটা আমরা এখনো জানি না। মোনাকো, ইউভেন্টাস, এইখানের প্রেডিকশন আমি জিতিয়েছি, সবাই জিতিয়েছে। আপনি একটা ক্লিন শিট দেখছেন মোনাকোর ইউভেন্টাসের বিপক্ষে, সেটা কি ইউভেন্টাসের রিসেন্ট ফর্মের কারণে? স্পেশালি আপনার নাপোলিকে তারা যেভাবে বিধ্বস্ত করলো সিরিয়াতে, এরপর আমার মনে হচ্ছে ইউভেন্টাস হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, স্পালেত্তির আন্ডারে ইউভেন্টাস কোনো ম্যাচও হারে নেই। হ্যাঁ, ওই জায়গাটায় চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে তারা কোনো ম্যাচও আপনার হার নেই। সুতরাং ওই হিসেবটাই মনে হচ্ছে মোনাকোর মাঠ হলেও ইউভেন্টাস একটা স্লাইড বেনিফিট তারা পাবে। আয়াক্স অলিম্পিয়াকোস, এই ম্যাচে আমার আর আপনার প্রেডিকশন হচ্ছে ড্র। শরীফুল হক হচ্ছে আয়াক্সকে জিতিয়েছেন, আয়াক্সের ঘরের মাঠে খেলা। আর্সেনাল কায়রাত নিয়েও আসলে মনে হয় কোনো প্রেডিকশনেরও দরকার নাই, সবাই জিতিয়েছি এক একজন এক এক ব্যবধানে। বিলবাও আর স্পোর্টিং সিপিতে আপনি দেখছেন একটা ড্র। আমার কাছে মনে হচ্ছে যে শরীফুল হক ড্র দেখছেন, আমার কাছে মনে হচ্ছে বিলবাওর জন্য এই ম্যাচটা এত গুরুত্বপূর্ণ, ওরা জান প্রাণ দিয়ে এই ম্যাচটা। আবার আপনি খেয়াল করেন এই স্পোর্টিং সিপি কিন্তু লাস্ট রাউন্ডে আপনার পিএসজি কে হারিয়েছে, যারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে তারা হারিয়েছে, যদিও সেটা সিপির মাঠে ছিল। এখন সিপি খেলতে যাবে বিলবাওর মাঠে। আতলেটিকো এবং বোদো গ্লিমটের ম্যাচ, সবারই আসলে প্রেডিকশন আতলেটিকো জিতছে। শরীফুল হক হচ্ছে একটু গোল অ্যাডভান্টেজটা তিনি দিয়েছেন আতলেটিকোকে। প্রশ্ন হচ্ছে যে এই আতলেতিকোর ম্যাচে আলভারেজ কি করবেন, এইটা একটা দেখার বিষয়। আলভারেজ একটা লম্বা গোল খরার ভেতর দিয়ে যাচ্ছেন, ওদিকে হয়তো নজর থাকবে। আমরা সবাই বলছি যে বার্সেলোনা ম্যাচটা জিতবে কোপেনহেগেনের সঙ্গে। আপনি বেশ টাইট দিয়েছেন, আমি আপনার চেয়ে একটু লুজ দিয়েছি, প্রচন্ড পরিমাণে লুজ দিয়েছেন শরীফুল হক। 4-0 গোলে বার্সেলোনাকে তিনি কোপেনহেগেনের সঙ্গে জিততে দেখছেন। হতেই পারে। বেনফিকা রিয়াল মাদ্রিদের ম্যাচে আমি দেখছি রিয়াল মাদ্রিদ জিতছে, আপনি দেখছেন তাই। আপনারা শরীফুল হকের ব্যবধানটা একই, বেনফিকা একটা করে গোল করবে এবং ম্যাচটা বেশ টাইট হবে, এরকমটা মনে করছেন আপনারা। ডর্টমুন্ড ইন্টার মিলান ড্র দিচ্ছি আমি, শরীফুল হক আপনার কাছেই জানতে চাই। আমার কাছে মনে হচ্ছে আপনার ইন্টার মিলান হচ্ছে এই জায়গায় ডর্টমুন্ডের সাথে তারা একটা টাইট ম্যাচ হবে, কিন্তু তারা সেই ভিক্টরিটা পাবে। এখন হচ্ছে আপনি বলতে পারেন ডর্টমুন্ড তো বুন্দেসলিগা হচ্ছে ভালো ফর্মে রয়েছে, ডর্টমুন্ড হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগেও বেশ ভালো একটা জায়গায় রয়েছে, যদিও লাস্ট রাউন্ডের রেজাল্টটা তাদের এগেইনস্টে চলে গেছে। ডর্টমুন্ডের মাঠে খেলা, তারপর আপনার ইন্টার মিলান ওই আর্সেনালের সাথে ম্যাচ হারার পর আমার মনে হচ্ছে তারা আসলে বেশ মানে এই জিনিসটা করে তারা ঘুরে দাঁড়াতে চাইবে, এবং ম্যাচটা যেহেতু আপনার একেবারে টাইট হবে, কিন্তু দেখবেন শেষ দিকটা যে হয়তো আমরা লাউতারো মার্টিনেজেরই একটা, মানে আমার প্রেডিকশন বলছে লাউতারো মার্টিনেজের আর্সেনালের সঙ্গে ম্যাচের পারফরম্যান্স তো ভালো ছিল না। হ্যাঁ, কিন্তু আপনি সিরিয়ার ম্যাচ দেখেন,
ওই গোল জায়গায় তিনি করেছেন কিন্তু আবার। হচ্ছে আবারও গোল করেছেন। সুতরাং আমার মনে হয় এই জায়গায় খুব টাইট একটা ম্যাচেও ওই একটা গোলেই হচ্ছে কি আপনার ডিফারেন্সটা ক্রিয়েট না করে হতে দিবে। পারে, ভালো একটা সম্ভাবনা আছে যে খুব টাইট ম্যাচে এক গোলে ব্যবধান গড়া হতে পারে, কারণ এই মুহূর্তে নিকো কোভাচের দল বরুসিয়া ডর্টমুন্ড তারা ইউরোপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিফেন্ডিং রান মেক করছে ক্লিন শিট বা সবকিছুর দিক দিয়ে। শেষ পাতার প্রেডিকশনে ফ্রাঙ্কফুর্ট এবং টটেনহ্যাম ড্র দেখছি আমরা দুজন। আমি টটেনহ্যামকে আপনি ভাই, অবশ্য আলাদা, টটেনহ্যামকে আমার চ্যাম্পিয়ন্স লিগে মনে হচ্ছে তারা অন্য ব্রিড। না হতে পারে, ফ্রাঙ্কফুর্ট তো বাদ, তো সেই ক্ষেত্রে টটেনহ্যামের এই ম্যাচ থেকে জিততে পারাটা অবিশ্বাস্য কিছু হওয়ার কথা নয়। লিভারপুলের ব্যাপারেও সবাই একমত। পিএসজি আর নিউক্যাসল ম্যাচে কি ঘটবে? আচ্ছা, এইটা যদি আপনি একটু বলেন। পিএসজি কে হারিয়েছেন। আচ্ছা, আমি মানে- পিএসজি কে হ্যাঁ, না, আমি আর ভুল করেছি তাহলে। আমি আসলে প্রেডিকশন দেওয়ার সময় ওটা মানে হোম আওয়ে বোধহয় আমি উল্টে ফেলেছি, ওটা 1-2 হবে, পরে আমি ঠিক করে নেব। আমি এই মানে মুহূর্তে 1-2 ঠিক না তো, করেছি। এটা বা 2-1 হবে, তাই আর তো? কি, হ্যাঁ, হ্যাঁ, যা 2-1 আছে 2-1 হবে। মানে আমি দেখছি পিএসজি এই ম্যাচটা জিতবে, না জেতার কোনো কারণ নাই, ইনফ্যাক্ট 3-1 হতে পারে। আমি আসলে এই ম্যাচটা গুলিয়ে ফেলেছিলাম, এই পিএসজি নিউক্যাসল হোম আওয়ে। নইলে হয়তো নিউক্যাসল যে গোল করেছে ওটাও আসলে আমি দিতে চাইতাম না। 2-0 রাদার আর গো ফর 2-0। আচ্ছা, তাহলে আপনাকে সেই এটা change সুযোগটা করতে হবে। দেয়া হলো। দিতে হবে, হ্যাঁ, কারণ এটা সুযোগটা ভুল হয়েছে, দেয়া এটা হলো। মানুষ মাত্রই ভুল। আর পিএসজির ক্ষেত্রে আপনার লাস্ট ম্যাচটা তারা হারের পরও আমার মনে সাবাস। হয়েছে যেহেতু Thank you, চ্যাম্পিয়ন্স producer লিগের ম্যাচ, সাহেব। শেষ দিকের ম্যাচ, পিএসজি হচ্ছে ওই ইন্টেন্সিটিটা তারা এই ম্যাচে আসলে রেখে দিবে এবং পিএসজিরও কিন্তু সুযোগ আছে আপনার টপ 8-এই হচ্ছে ডিরেক্টলি কোয়ালিফাই করার। হ্যাঁ, পিএসজি সেটা করতে চাইবে। পিএসজি গতবার যেটা পারে নাই, টপ 8-এ তারা থাকতে পারে নাই, পরে গিয়ে তাদের লিভারপুলের সঙ্গে রাউন্ড অফ 16-এ ম্যাচ পড়েছিল, যে ম্যাচটা তারা উতরে গিয়েছিল। লিভারপুলের আপনি কথা কি চিন্তা আচ্ছা করেন। পরেরটাও ভুল করেছেন বাই কোনটা? এনি চান্স? কোনটা? ম্যান সিটি গ্যালাতাসারে। হ্যাঁ, সেম, ওটাও 2-0 হবে। বুঝলাম না, মানে আমি বোধহয় কোনো একটা কারণে এটার এদিক ওদিক হয়ে গেছে। প্রডিউসার সাহেব ওটা একটু ঠিক করে দেবেন কষ্ট করে। যাই হোক, আমার এই প্রেডিকশন নিয়ে এত বেশি মাথা ঘামিয়ে লাভ নাই, সবই দিন শেষে দেখা যাবে ভুল হবে, জীবনটাই ভুল। যে সমীকরণ মেলে না, অঙ্ক মেলে না কারো, আমারও মেলে না। পিএসবি আর বায়ার্ন মিউনিখ, সেখানেও বায়ার্ন মিউনিখ জিতছে বলে আমরা সবাই দেখছি। তবে চেলসি আর নাপোলির ম্যাচটার প্রেডিকশন আমার কাছে মনে হয় খুবই খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমি চেলসিকে জিতেছি। দেখি তো সেটা আসছে কিনা ঠিক মতো। না, হ্যাঁ, আপনি আমি- চেলসিকে জিতিয়েছেন। না, নাপোলিকে জিতিয়েছি। আরে মুশকিল। না, আপনি নাপোলিকে কিভাবে জেতান? আমি আপনি তো নাপোলিকে চেলসি- জিতিয়েছি, আমি নাপোলিকে জিততে দেখতে চাই। আচ্ছা, জেতাতে চান, মানে আপনি আরো একবার চেঞ্জ করতে চান, হ্যাঁ, সেটার সুযোগ না, না, আপনাকে এখানে দেয়া হলো। সব home away বোধহয় আমার পাল্টে গেছে। আমার কাছে মনে হয়েছে নাপোলি এবং চেলসি ম্যাচটা ড্র হবে। শরীফুল হক জিতিয়েছেন নাপোলিকে। রিফাত মাসুদ তিনিও হচ্ছে গিয়ে বলছেন নাপোলিকে, তার ধারণাও নাপোলি জিতবে। দেখেন, নাপোলি হচ্ছে লাস্ট রাউন্ডে যে একটা ধাক্কা খেলো চ্যাম্পিয়ন্স লিগে, 1-2 হচ্ছে আপনার সিরিয়াতে তারা যে ধাক্কাটা খেলো, এবং চেলসি এই নতুন কোচের আন্ডারে তাদের হচ্ছে একটা মাত্র ম্যাচ হার। সে কারণে আসলে আমরা যখন নাপোলি চেলসি ম্যাচ নিয়ে আরো ইন ডিটেলস কথা বলবো, তখন হয়তো আমরা আরেকটু বিস্তারিত এখনই বলি। কথাবার্তা বলে দিতে পারবো। এই জায়গায় ধরেন হচ্ছে কি আপনি কোন মাঠটায় খেলতে যাচ্ছেন? নাপোলির ঘরের মাঠে খেলতে যাচ্ছেন। হ্যাঁ, নাপোলির ঘরের মাঠে হচ্ছে কি আপনার সিরিয়ার হিসাবে আপনি বাদ দেন, চ্যাম্পিয়ন্স লিগের হিসেবে যদি আসেন, নাপোলি হচ্ছে টাফ কম্পিটিটর। 9 পয়েন্টের ইকুয়েশনে তারা নেমেছিল, 2টা ম্যাচ তারা জিতেছে, একটা ম্যাচ তারা হচ্ছে গিয়ে এই দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে তারা হচ্ছে আপনার ড্র করেছে। তারপর আমার মনে হয় চেলসি না ওই একটা মোমেন্টামের মধ্যে তারা আছে। আপনি দুইটা দলের প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগও যদি হিসেব করেন, রিসেন্ট ফর্মটাও যদি হিসেব করেন, এক দল কিন্তু এখানে, আরেক দল কিন্তু এখানে। ওখানে থাকবে, কিন্তু আপনি ম্যাচটার মাত্রাটা চিন্তা করেন। আপনি ইতালির চ্যাম্পিয়ন, আপনি গতবার চ্যাম্পিয়ন হচ্ছেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন। এর আগে চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমে আপনি চ্যাম্পিয়ন্স লিগে তো খেলতেই পারেন নাই, 10th হয়েছিলেন নাপোলি। এরপরে আপনি আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরলেন। এখন ইতালির চ্যাম্পিয়নরা যদি প্লে অফটাও সিকিউর করতে না পারে, তাহলে আন্তোনিও কোন্তের জন্য একটা মহা মুশকিল। মুশকিল এই কারণে আপনি সেরিয়া টাইটেল রেস থেকে সরে গেছেন, এবং যেটা মোটামুটি নিশ্চিত হলো ইউভেন্টাসের কাছে 3-0 গোলে হেরে। এবার আপনি জানেন যে এমন একটা ম্যাচ আপনার জন্য অপেক্ষা করছে, যেটা মোটামুটি আপনার মৌসুমের ফাইনাল। আপনার এই মৌসুমে পাওয়ার আর তেমন কিছু থাকবে না। আপনি সেরিয়াতে টার্গেট করবেন চ্যাম্পিয়ন্স লিগ প্লেসটা সিকিউর করার, আর চ্যাম্পিয়ন্স লিগে এইখানটায় প্লে অফ পর্যন্ত যাওয়ার। এই রকম একটা ম্যাচ যদি নাপোলি, তাদের যে ফুটবলারই আছে, আমি জানি তাদের ইনজুরি সমস্যা আছে, যদিও রোমেলু লুকাকু শেষ ম্যাচে ফিরেছিলেন অল্প কিছু সময়ের জন্য চেলসির বিপক্ষে। আমরা তার সাবেক ক্লাবের এগেইনস্টে, ওয়ান অফ দ্য সাবেক ক্লাব তো আসলে কত কন্তেরও আসলে সাবেক ক্লাব, যিনি এই চেলসিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন, এফএ কাপ জিতিয়েছিলেন, তারও তো হচ্ছে গিয়ে এটা সাবেক ক্লাবের এগেইনস্টে। এই বললাম যে রোমেলু লুকাকু হয়তো পরে গিয়ে একটা ইম্প্যাক্ট রাখতে পারবেন, কিন্তু এই ম্যাচ জিততে হলে অবশ্যই এইখানে সেই স্কট ম্যাকটমিনের দিকে হয়তো তাকিয়ে থাকতে হবে। এবার আসেন আন্তোনিও কোন্তের ব্যাপারটায়। কোন্তে চেলসি থেকে যে সরে গেলেন, মানে তাকে যে বরখাস্ত
বরখাস্ত হতে হলো বা তিনি চলে গেলেন, এর পেছনে কারণ ছিল ফার্স্ট সিজনে তিনি যখন প্রিমিয়ার লিগ জিতেছেন, পরের মৌসুমে তিনি গিয়ে দলটাকে জায়গা মতো পৌঁছে দিতে পারেন নাই। চ্যাম্পিয়ন্স লিগ এবার বার্সেলোনার কাছে হেরে চেলসি বাদ পড়েছিল। এই যে চ্যাম্পিয়ন্স লিগ আর আন্তোনিও কোন্তে, এই দুজনের সম্পর্ক বা দুই পক্ষের সম্পর্ক এত বাজে, এত হতাশার, যে ভালোবাসার সম্পর্ক কোনোদিনও কোনো জায়গা পর্যন্ত পৌঁছায় নাই। আন্তোনিও কোন্তে যখন ইউভেন্টাসের কোচ তখন তিনি ঢুকেছেন, যখন তিনি চেলসির কোচ তখন তিনি ঢুকেছেন, তিনি কোনো ক্লাবেই চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারে নাই। এইবার তিনি তার দলকে চ্যাম্পিয়ন করার পরে এইবারের চ্যাম্পিয়ন্স লিগে যেখানে 36 দলের ভেতরে 24 দল যায় প্লে অফে নিদেন পক্ষে, প্রথম 8টা তো রাউন্ড অফ 16-এ, 36 দলের ভেতরে 24 দল না হতে পারলে এটা একটা মানে নাপোলি একটা লাফিং স্টকে পরিণত হবে, যেটা নিয়ে লোকে হাসি তামাশা করবে, ইতালির লোকজন ঠাট্টা করবে, বাকি ক্লাবগুলোর তিক্ততায় তাদের সমর্থকদেরকে বারবার ভোগান্তিতে পড়তে হবে। এই রকম ঝুট ঝামেলার ভেতর থেকে একটা ম্যাচে একটা জয়, তার উপরে ডিয়েগো আর্মান্দো মারাদোনায় খেলা, যেখানে তাদের রেজাল্ট কম্পারেটিভলি অনেক ভালো, যদিও চ্যাম্পিয়ন্স লিগে একরকম নাপোলি আর চ্যাম্পিয়ন্স লিগের বাইরে একরকম নাপোলি। এই নাপোলি তো পিএসভির কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। এই নাপোলিকে কেউ দেখেন নাই যে তারা শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে থাকবে, কিন্তু দিন শেষে তাদের সমীকরণটা এমনই হয়ে গেছে যে ওই চেলসিকে তাদের হারাতে হবে। আমার বিশ্বাস যে নাপোলি এই ম্যাচটা একটা ফাইনাল হিসেবে খেলবে, এই কারণে আমি নাপোলিকে দেখছি যে তারা 2-1 গোলে জিতবে। আবার আপনি যদি চেলসির হিসাবটা করেন, সেখানে হচ্ছে গিয়ে চেলসি কিন্তু প্লে অফ স্পট তাদের সিকিউর হয়েছে, চেলসির কাছেও কিন্তু সুযোগ রয়েছে এই ম্যাচটা হচ্ছে জিতে টপ 8-এ অন্য দলগুলোর ইকুয়েশনের উপর ডিপেন্ড করে সেই জায়গাটা নিশ্চিত করা। চেলসি আপনি লাস্ট ম্যাচের হচ্ছে পারফরমেন্সটা দেখেন, ক্রিস্টাল প্যালেসের সাথে তারা যে ম্যাচটা খেললো সেটা কিন্তু তার একটা ডমিনেটিং উইং পেয়েছে, সেই জায়গায় আপনি এস্তেবাওর কাছ থেকে আপনি হচ্ছে গোল দেখলেন যে এস্তেবাওকে খেলানো হবে কি হবে না, জাও পেড্রো, তাদের সবার কাছে মানে ডিফারেন্ট গোল স্কোরার হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন। এইটাও হচ্ছে গিয়ে ঠিক এই ম্যাচটাও আপনার খুব টাইট ম্যাচ হবে এবং হচ্ছে গিয়ে নাপোলিকে আটকে দেওয়ার মতো ওই টিউনটা আমার মনে হয় মানে জয় বঞ্চিত করার মতো সেই টিউনটা চেলসি এই নতুন কোচের আন্ডারে পেয়েছে। এবং এই চেলসি কিন্তু আপনার বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে কি করেছিল সেটা আসলে সবার মনে আছে। এনজো মারেস্কার চেলসি, হ্যাঁ, কিন্তু আমি কোনটা বলছি যে এইবারের চ্যাম্পিয়ন্স লিগে চেলসি যখন এই ধরনের বিগ ম্যাচগুলো খেলছে সেইখানে তাদের ওই সাকসেসের হিসাব। বিগ ম্যাচের মাত্রাটা দেখেন, মানে বিগ ম্যাচটা কার জন্য বেশি বিগ? নাপোলির জন্য, আবার চেলসির জন্য টপ 8 সিকিউর করতে হচ্ছে আপনার বিগ ম্যাচ। চেলসির জন্য টপ 8, চেলসি ড্র করলে কি টপ 8-এ থাকবে? আই ডোন্ট থিংক সো। না, তখন হচ্ছে কি আপনার একটু টাফ হয়ে যাবে। তারাও জেতার জন্য খেলবে, যখন তারা জেতার জন্য খেলবে তখন নাপোলির সামনে হয়তো একটা ওপেনিং তৈরি হবে, হু নোজ। ম্যানচেস্টার সিটিকে আপনি টপ 8-এ দেখছেন? ম্যানচেস্টার সিটিকে একটু টাফ। আপনার টপ 8 কি? টপ 8 দুইটা তো আছেই, বা আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ ধরলাম, রিয়াল মাদ্রিদ এবং আমার মনে হয় লিভারপুলও আপনার শেষ পর্যন্ত চলে আসবে এই জায়গায়, পিএসজি থাকবে এই জায়গায়, বার্সেলোনা থাকবে হচ্ছে কি আপনার এই জায়গায়। এই মোটামুটি আপনার 1 2 3 4 5 6টা মোটামুটি কনফার্ম। বাকি দুইটা না আসলে অনেক ইকুয়েশনের উপর ডিপেন্ড করছে দিন শেষে। ইন্টার মিলান, ইন্টারটা ডিপেন্ড করছে। আমার মনে হয় আতলেতিকো ঢুকে যাওয়ার একটা সুযোগ আছে বোদো গ্লিমটের সাথে যেহেতু ম্যাচ। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে তারা একটা স্লাইটলি অ্যাডভান্টেজ তারা পাবে যেহেতু লাস্ট ম্যাচটা ওই জায়গায়। আমরা মনে হয় বার্সেলোনাকে নিয়ে কথা বলাটা। হোয়াট অ্যাবাউট ম্যান সিটি? ম্যান সিটি প্লে অফ আমার মনে হচ্ছে। ম্যান সিটি প্লে অফ, ম্যান সিটি জিতলে হবে না? অন্য ওই যে অন্য ম্যাচগুলো, ওই ম্যাচগুলোর হিসেবে আপনার দেখতে হবে কে কোন ম্যাচে আসলে পয়েন্ট পাচ্ছে না পাচ্ছে, কারণ ওইটাই তো আপনার বলছিলাম, আপনি দেখবেন 16 বা 17 পর্যন্ত পয়েন্টের ডিফারেন্স কিন্তু একেবারে আসলে কম। ম্যান সিটি পয়েন্টটা আসলে কত? ম্যান সিটি হচ্ছে আপনার পরের স্টেজে আছে, ম্যান সিটি কত 13 ম্যান সিটি তাহলে জিতলে তো আই গেস তাদের 11 পয়েন্ট ম্যান সিটি। এই পয়েন্ট ভুলে যাওয়ার একটা না, ম্যান সিটি 13 পয়েন্ট, 13 তাহলে তো ম্যান সিটির পয়েন্ট 13। ম্যান সিটি আমার কাছে মনে হয় ম্যান সিটি হচ্ছে আরেকটা টিম যারা এটার ভেতরে ঢুকে যাবে টপ 8-এ। আবার আপনি হিসাব করেন টটেনহ্যামেরটা, আপনি হিসাব করেন টটেনহ্যামের পয়েন্ট হচ্ছে কি আপনার যদি আপনি দেখেন সেই জায়গা হচ্ছে টটেনহ্যামেরও কিন্তু একটা সুযোগ রয়েছে এইবারের চ্যাম্পিয়ন্স লিগে ইনফ্যাক্ট বেশ ভালোভাবেই শেষ করার। 5 নম্বরে তারা 14 পয়েন্ট, তাদের 14 পয়েন্ট। টটেনহ্যামের শেষ করতে না পারার কোনো কারণ নেই, মানে শেষ ম্যাচ যদি জিতে যায় তাহলে তারা টপ 8-এ থাকবে। তারা চ্যাম্পিয়ন্স লিগে একরকম, অন্য জায়গায় আরেক রকম। আবার চেলসি 13 পয়েন্ট, মানে এটাই তো আপনাকে বললাম 13 পয়েন্ট 1 2 3 4 5 6 7 8টা দলের 13 পয়েন্ট। এবার আসেন বার্সেলোনাতে। বার্সেলোনা স্লাভিয়া প্রাগ বলছি, স্লাভিয়া প্রাগের সঙ্গে তারা যথেষ্ট কঠিন করে এই ম্যাচটা জিতেছিল। এবার কোপেনহেগেন তাদের প্রতিপক্ষ। দেখেন কোপেনহেগেনের সাথে যখন তারা হচ্ছে নামবে, মানে একটা টিউনিংয়েই হচ্ছে গিয়ে সেই জায়গায় হানসি ফ্লিকের দরকার ছিল। লাস্ট ম্যাচটা যখন তারা লা লিগায় খেললো ওভিয়েদোর এগেইনস্টে, তাদের মিডফিল্ড কেমিস্ট্রিটা আসলে কি হবে। আপনি যদি একটা জিনিস দেখেন, সেই জায়গায় আপনি লাস্ট ম্যাচে কাসাদোকে আপনি খেলিয়েছেন, আপনি হচ্ছে বার্নালকেও কিন্তু আপনি লাস্টের দিকে একটু সময় দিয়েছেন, কারণ এই ম্যাচে তো আপনার মিডফিল্ডে একটা ভ্যাকুয়াম
ভ্যাকুয়াম স্পেস আপনার আছে। ডিয়ংকে আপনি লাস্ট ম্যাচে পেয়েছেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে আপনি পাবেন না। তাহলে এরিক গার্সিয়াকে কি আপনি মিডফিল্ডে শিফট করবেন? তাহলে কি তার পার্টনার হবে এই যে আপনার কাসাদো? এই ইকুয়েশনগুলো আমার কাছে এখন মনে হয় সবকিছু মিলিয়ে এরিক হান্সি ফ্লিক গার্সিয়া মিডফিল্ডে আসতে পারেন, যেহেতু আমরা লাস্ট ম্যাচে সেন্টার ব্যাকে জেরার্ড মার্টিনকে দেখেছিলাম এবং কানসেলো এখন নিয়মিত খেলছেন। আপনার কাছে কয়েকটা অপশন আছে যেখান থেকে আপনি লেফট ব্যাকে বা কয়েকটা জায়গায় পরিবর্তন করে ডিফেন্সে শাফল করার ওই স্বাধীনতাটুকু বোধহয় হান্সি ফ্লিক কিছুটা পেয়েছেন। টপ 8 চ্যাম্পিয়ন্স লিগের আপনার প্রেডিকশন কি সেটা জানতে চাই কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.